সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা প্লান্ট ব্রিডিং এর খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে রিপ্রোডাকশন মেথডস। এই টপিকস এর আন্ডারে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে রয়েছে ন্যাচারাল এন্ড আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন অর্থাৎ প্রাকৃতিক এবং কৃত্রিম অঙ্গজ প্রজনন পদ্ধতি, এসেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ অযৌন জনন পদ্ধতি, and normal and abnormal sexual reproduction অর্থাৎ স্বাভাবিক ও অস্বাভাবিক যৌন জনন পদ্ধতি। আশা করি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। বিশেষ করে যদি কোথাও কোনো অস্পষ্টতা থাকে বা অবৈধতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানালে আমি সেটির যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করব। তা আমরা জনন বলতে যে জিনিসটি বুঝি যে প্রসেস অফ অফস্প্রিং প্রোডাকশন ইজ নোন অ্যাজ রিপ্রোডাকশন অর্থাৎ যখন কোনো উদ্ভিদ বা প্রাণী তার অনুরূপ বংশধর সৃষ্টি করে থাকে, যে প্রক্রিয়ায় সৃষ্টি করে থাকে বা উৎপন্ন করে থাকে সেই প্রক্রিয়াটিকে আমরা প্রজনন বলে থাকি। এটি তিন ধরনের হতে পারে। ভেজিটেটিভ অর্থাৎ অঙ্গজ উপায় হতে পারে, যে তার উদ্ভিদের বেলায় যেটি হয় মূলত যে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ, পাতা, কাণ্ড, মূল বা বিভিন্ন অংশ থেকে যদি নতুন বংশধর সৃষ্টি হয় সেটাকে আমরা ভেজিটেটিভ বলে থাকি। স্পোরের সাহায্যে যদি বংশবৃদ্ধি হয় সেটাকে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলে থাকি এবং যদি গ্যামেটের মাধ্যমে হয় তাহলে সেটিকে আমরা যৌন জনন পদ্ধতি বলে থাকি। এক্ষেত্রে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি হয়ে থাকে। ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে বিভিন্ন ধরন রয়েছে। এটিকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক, যেটা প্রকৃতিতে ঘটে থাকে, আর একটি হচ্ছে আর্টিফিশিয়াল বা কৃত্রিম। প্রাকৃতিক পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে বাই আন্ডারগ্রাউন্ড স্টেম অর্থাৎ ভূগর্ভস্থ মাটির নিচে যে কাণ্ড থাকে সেখান থেকে বংশবৃদ্ধি হতে পারে। এই ভূগর্ভস্থ কাণ্ডের অনেকগুলা ধরন রয়েছে, যেমন রাইজোম, টিউবার, বাল্ব, কর্ম। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। বাই সাব এরিয়াল স্টিম অর্থাৎ মাটির উপরে যে কাণ্ডটা থাকে অর্ধবায়বীয় কাণ্ড বলা হয়, সেটির থেকেও বংশবৃদ্ধি হতে পারে। বাই অ্যাডভেন্টিশাস বার্ডস অর্থাৎ উপরের যে বা অস্থানিক মুকুল, এই ধরনের যদি ভিন্ন ধরনের মুকুল থেকে বা অস্থানিক মুকুল থেকে বংশধর সৃষ্টি হয়। বাই বুলবিল, বুলবিলের মাধ্যমে বংশবৃদ্ধি হতে পারে, যেগুলো অনেকটা গোলাকার আলুর মতো বা টিউবারের মতো দেখা যায়। বাই ফিশন অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন অর্থাৎ কোনো অঙ্গ বা কোনো দেহ খণ্ডিত হয়ে গিয়ে সেই প্রত্যেকটা খণ্ড থেকে আবার নতুন বংশধর তৈরি হতে পারে। আর্টিফিশিয়াল বা কৃত্রিম প্রজনন পদ্ধতির মধ্যে বা অঙ্গজ জননের মধ্যে আমরা দেখি যে স্টিম কাটিং অ্যান্ড রুট কাটিং অর্থাৎ কাণ্ড বা মূলের অংশ থেকে বংশবৃদ্ধি হতে পারে। লেয়ারিং, এয়ার লেয়ারিং অফ গুটি মেকিং, গুটি কলম বলা হয়ে থাকে। লেয়ারিং হচ্ছে যেটিকে দাবা কলম বলা হয়। বাডিং এবং গ্রাফটিং, গ্রাফটিংটাকে আমরা মূলত কলম বলে থাকি বাংলায়। হুইপ অ্যান্ড টাং, ভিনিয়ার, ক্লেফট এবং ইনার্চিং, এই চার ধরনের গ্রাফটিং হয়ে থাকে। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভেজিটেটিভ রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন বাই অর্গান অর পার্ট অফ অর্গান অর্থাৎ কোনো অঙ্গ বা অঙ্গের অংশবিশেষ দ্বারা যদি বংশবৃদ্ধি ঘটে সেটাকে আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন বলে থাকি। ইট ইজ সাম কাইন্ড অফ এসেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা এক ধরনের অযৌন জনন পদ্ধতি বলা যেতে পারে। ইট হ্যাজ টু টাইপস, ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল অর্থাৎ অঙ্গজ জননের দুইটি পদ্ধতি রয়েছে। ইতিপূর্বে আমরা এটির ছক আমরা দেখেছি, এখন সেটা আমরা বিস্তারিত আলোচনা করছি। ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এটার মধ্যে পাঁচটি ধরন রয়েছে। বাই আন্ডারগ্রাউন্ড স্টিম, ভূগর্ভস্থ কাণ্ড, সাব এরিয়াল স্টিম, অর্ধবায়বীয় কাণ্ড, অ্যাডভেন্টিশাস বার্ডস, মুকুলের সাহায্যে, বুলবিল, অ্যান্ড ফিশন অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। বাই আন্ডারগ্রাউন্ড স্টিম বা ভূগর্ভস্থ কাণ্ড যেটি রয়েছে এটির মধ্যে আমরা চারটি ধরন দেখি। যে রাইজোম, সাচ টাইপ অফ স্টিম হ্যাজ প্রমিনেন্ট নোডস অ্যান্ড ইন্টারনোডস অর্থাৎ এসব কাণ্ডের মধ্যে দেখা যায় যে খুব সুস্পষ্ট
পর্ব এবং মধ্য পর্ব থাকে। ইন্টারনোডস আর কভার্ড বাই স্কেল লিভস, যেগুলোর মধ্যে দেখা যায় যে শল্কপত্রের মতো বা ব্রাউনিশ কালার বা পেল কালার পাতার মতো দেখা যায়। ফর এক্সাম্পল জিঞ্জার, টারমারিক এটসেট্রা, অর্থাৎ আদা, হলুদ, এই ধরনের গাছের মধ্যে আমরা রাইজোম জাতীয় কাণ্ড দেখি এবং সেই কাণ্ড থেকে রাইজোম থেকে দেখা যায় যে নতুন চারা সৃষ্টি হয়ে থাকে। 2 নাম্বার হচ্ছে টিউবার, সিস্টেম হ্যাজ হিউজ রিজার্ভ ফুড এন্ড মিনি স্কেল লিভস, অর্থাৎ এই ধরনের কাণ্ডের মধ্যে দেখা যায় যে তারা প্রচুর খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে থাকে এবং তাদের মধ্যে খুব ক্ষুদ্র আকৃতির স্কেল লিভস আমরা দেখি বা শল্কপত্র দেখি। বার্ডস আর নোন অ্যাজ আই, এদের মধ্যে যে মুকুলগুলা থাকে সেই মুকুলগুলাকে চোখ বলা হয়ে থাকে, যেমন পটেটো বা আলু। 3 নাম্বার হচ্ছে বাল্ব, ইট ইজ ভেরি স্মল আন্ডারগ্রাউন্ড স্টিম উইথ ফ্লেশি স্কেল লিভস, যে বাল্ব যেটা আছে এটা আকৃতিটা খুবই ছোট থাকে এবং তাদের থেকে দেখা যায় যে খুব ফ্লেশি অর্থাৎ রসালো শল্কপত্র সৃষ্টি হয়ে থাকে। আমরা যে পেঁয়াজের যে উপরে যে অংশগুলা দেখি এগুলোকে আমরা রসালো শল্কপত্র বলে থাকি। ইট ক্রিয়েটস স্কেপ, অর্থাৎ তারা যে এখান থেকে একটা লম্বা দণ্ডের মতো সৃষ্টি হয় এটাকে স্কেপ বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল অনিয়ন, গার্লিক, টিউলিপ, হোয়াইট লিলি এটসেট্রা, অর্থাৎ পেঁয়াজ, রসুন, এগুলার মধ্যে আমরা এই বাল্ব জাতীয় কাণ্ড দেখি বা এই কাণ্ড থেকে বংশবৃদ্ধি ঘটে থাকে। 4 নাম্বার হচ্ছে কর্ম, ইট ইজ ভেরি লার্জ এন্ড ইরেক্ট আন্ডারগ্রাউন্ড স্টিম উইথ লিটল স্কেল লিভস। এই কর্ম যেটা দেখা যায় যে এটা বেশ মোটা এবং বড় আকৃতির কাণ্ড হয়ে থাকে, যেটা আন্ডারগ্রাউন্ড থেকে লম্বভাবে মাটির উপরে উঠে আসে। ফর এক্সাম্পল এরাম বা যেটাকে আমরা ওল কচু বলে থাকি। বাই সাবেরিয়াল স্ট্রিম বা অর্ধবায়বীয় কাণ্ড যেটিকে বলা হয়েছে, ইট হ্যাজ সেভারাল টাইপস সাচ এজ রানার, স্টোলন, সাকার, অফসেট। এখানে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে রানার যেটা অনেক লম্বা ভাবে চলে যায়, আবার স্টোলন যেটা আছে সেটা দেখা যায় যে রানারটা মাটির মধ্যে মাটি স্পর্শ করে থাকে, কিন্তু স্টোলন যেটা আছে সেটা দেখা যায় যে একটু উঁচু হয়ে বা একটু স্ফীত হয়। সাকার আছে, তারপরে অফসেট, এগুলো আমরা দেখি যে বিভিন্ন ধরনের সাবেরিয়াল স্টিম হতে পারে বা কাণ্ড হতে পারে। অ্যাডভেন্টিশাস বার্ডস বা অস্থানিক মুকুল যেটা আছে, যেমন আমরা পাথরকুচি পাতার মধ্যে দেখি যে এটার কিনারার থেকে আবার নতুন চারা সৃষ্টি হয়ে থাকে বা মুকুল সৃষ্টি হয়ে থাকে, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্রায়োফাইলাম। বাই বুলবিল, আমরা এই বুলবিল দেখতেছি যে এখানে এই কাণ্ডের মধ্যে বা উপরে দেখা যায় যে শাখার ভিতর থেকে এরকম টিউবারের মতো বা আলুর মতো অংশ বের হয়ে আসে, এটাকে আমরা বুলবিল বলে থাকি। বুলবিলের মাধ্যমে বংশবৃদ্ধি হতে পারে। বাই ফিশন এন্ড ফ্র্যাগমেন্টেশন, অর্থাৎ কোনো অংশ, যেমন স্পাইরোগাইরার ক্ষেত্রে আমরা দেখি যে এটা একটা সূত্রাকার শৈবাল, সেই শৈবালের দেহটা খণ্ডিত হয়ে প্রত্যেকটা খণ্ড থেকে আবার নতুন নতুন শৈবাল সৃষ্টি হতে পারে। এইটার বংশবৃদ্ধিকে আমরা খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন পদ্ধতি বলে থাকি। আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা কলম সৃষ্টির মাধ্যমে বলা হয়ে থাকে যে কৃত্রিমভাবে আমরা দেখা যায় যে কাণ্ড, মূল বা বিভিন্ন অংশ কেটে তার থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারি। বাই দিস মেথড প্লান্টস পার্টস আর সেপারেটেড ফ্রম মাদার প্লান্ট এন্ড ইউজড ফর প্রপাগেশন। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি যে উদ্ভিদ থেকে উদ্ভিদের একটা নির্দিষ্ট অংশ কেটে আলাদা করে নিয়ে সেই কর্তিত অংশ বা কাটা অংশ থেকে মাধ্যমে বংশবৃদ্ধি ঘটানো সম্ভব। It has several types such as stem cuttings and root cuttings, layering, air layering of gutti making, budding, grafting. স্টেম কাটিংস এন্ড রুট কাটিংস, এটাকে আমরা শাখা বা মূল কলম বলে থাকি। স্টেম কাটিংস আর জেনারেলি 20 to 30 সেন্টিমিটার লং এন্ড হ্যাভিং 4 to 5 নোটস, অর্থাৎ এগুলো সাধারণত 20 থেকে 30 সেন্টিমিটার লম্বা কাটা অংশ নিতে হবে এবং এটার মধ্যে 4 থেকে 5টা পর্ব থাকতে হবে। ইট ইজ প্লান্টেড উইথ হট ময়েশ্চার সয়েল, অর্থাৎ এগুলো সাধারণত যে মাটিতে, মাটিটা একটু ভিজা হতে হবে এবং একটু উষ্ণ হলে সুবিধা হয়। After some days, roots and new buds are created. Now some hormones are used for rooting. অর্থাৎ এগুলা দেখা যায় যে
কিছুদিন পরে এই কাটা অংশ থেকে মূল সৃষ্টি হয়ে থাকে এবং নতুন মুকুল সৃষ্টি হয়ে থাকে। বর্তমানে এই কাজটি খুব ত্বরান্বিত করার জন্য কিছু হরমোন ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল অফ স্টিম কাটিংস অর্থাৎ শাখা কলমের যে উদাহরণ হিসেবে আমরা দেখি যে সুগার ক্যান, ইক্ষু, রোজ, গোলাপ, মরিঙ্গা হচ্ছে সজনে, গার্ডেনিয়া হচ্ছে গন্ধরাজ। এসব উদ্ভিদের ক্ষেত্রে আমরা শাখা কলম হিসাবে ব্যবহার করে থাকি, শাখা কলম তৈরি করতে পারি। এক্সাম্পল অফ রুট কাটিংস, মূলের যে মূল কলম যেটা বলা হয়ে থাকে। আর পয়েন্টেড গোট এটা হচ্ছে পটল, সিট্রাস হচ্ছে লেবু। এইসব গাছের মধ্যে আমরা এইসব গাছের মূলকে আমরা মূল কলম হিসাবে ব্যবহার করতে পারি। লেয়ারিং বাংলায় বলা হয়ে থাকে দাবা কলম। ব্রাঞ্চেস ফর লেয়ারিং উইল বি 1 to 1.5 ইয়ার এজড, অর্থাৎ যেই শাখাটাকে আমরা দাবা কলম হিসেবে ব্যবহার করব সেটার বয়সটা 1 থেকে 1.5 বছর হতে হবে। বার্ক অফ ব্রাঞ্চেস রিমেইনড আন্ডার সয়েল উইল বি রিমুভড ফর র্যাপিড রুটিং। এখানে আমরা দেখি যে শাখার যে অংশটা এটা আমরা মাটির নিচে চাপা দিয়ে রাখি, সেই অংশের কিছু অংশ বাকলটা কেটে দিতে হবে যাতে খুব দ্রুত সেখান থেকে মূল তৈরি হয়। এগুলোর এক্সাম্পল হচ্ছে সিট্রাস, লেবু, রোজ হচ্ছে গোলাপ, অ্যাপল এবং গুয়াভা হচ্ছে পেয়ারা। এসব গাছের মধ্যে আমরা দাবা কলম তৈরি করতে পারি। এয়ার লেয়ারিং অফ গুটি মেকিং, এটাকে আমরা গুটি কলম বলে থাকি বাংলায়। ব্রাঞ্চেস ফর এয়ার লেয়ারিং উইল বি 1 to 1.5 ইয়ার এজড, অর্থাৎ 1 থেকে 1.5 বছর বয়সের শাখা এখানে ব্যবহার করা হয়ে থাকে। 3 to 5 centimeter bark of branches will be removed for rapid rooting and covered by compost or cow dung with plastic or jute mat। অর্থাৎ এখানে আমরা দেখি যে যেই অংশটা আমরা এখানে দাবা কলমে আমরা দেখেছিলাম যে এই শাখাটাকে মাটির নিচে চাপা দিয়ে রাখতে হয়, এখানে এই কাজটা আমরা উপরে করব এবং সেই ক্ষেত্রে যেই জায়গাটাতে আমরা গোবর বা এই ধরনের কম্পোস্ট সার দিয়ে এটাকে আবৃত করে দেব এবং সেটার বাকল কিছুটা কেটে দিতে হবে বা বাকল তুলে দিতে হবে এবং দিয়ে এখানে প্লাস্টিক দিয়ে বা চটের বস্তা দিয়ে এটা ঢেকে দিতে হবে এবং এখানে নিয়মিত পানির ব্যবস্থা করতে হবে যাতে এখানে সবসময় একটা সিক্ত অবস্থা থাকে। এটা আমরা দেখি সিট্রাস, লেবুর মধ্যে লিচি, লিচুর মধ্যে গুয়াভা বা পেয়ারা গাছের মধ্যে আমরা এই ধরনের গুটি কলম তৈরি করতে পারি। বাডিং বা মুকুল সৃষ্টির মাধ্যমে এটাকে আমরা চোখ কলমও বলে থাকি। নিউ বার্ডস সিওন ইজ রিমুভড ফ্রম ওয়ান প্লান্ট এন্ড প্লেসড টু অ্যানাদার প্লান্ট ইজ রুট স্টক। এখানে আমরা দেখি যে যে গাছ থেকে আমরা একটা নতুন মুকুল নিব, এই গাছ থেকে আমরা একটা নতুন মুকুল নিয়ে এই মুকুলটা আবার আরেকটা গাছের সাথে যুক্ত করে দিতে হবে এবং পুরাতন যে গাছটা আছে সেই পুরাতন গাছের শাখাটা পরবর্তীকালে কেটে দিতে হবে। যে বার্ক উইথ নিউ বার্ড ইজ কাট অ্যাজ লেন্স শেপড, এখানে লেন্সের মতো আকৃতি দিয়ে কেটে সেখানে আমাদের নতুন মুকুলটা বসাতে হবে। অর্থাৎ আমরা সাধারণত ভালো গাছের থেকে বা উন্নত গাছের থেকে মুকুল নিয়ে একটা অনুন্নত গাছের মধ্যে সেখানে একটা লেন্স আকৃতির অংশ কেটে নিয়ে সেখানে নতুন মুকুলটা বসাতে হয়। এগুলো আমরা সাধারণত রোজ, সিট্রাস অর্থাৎ গোলাপ, লেবু এসব গাছের মধ্যে আমরা বার্ডিং পদ্ধতি অনুসরণ করতে পারি। গ্রাফটিং বা মুকুল তৈরির কলম তৈরির পদ্ধতি। অ্যাটাচমেন্ট অফ রুট স্টক এন্ড সিয়ন নরমালি এ ব্রাঞ্চ ইজ নোন এজ গ্রাফটিং। অর্থাৎ আমরা যখন সিয়ন যেটা একটা গাছের অংশ বা গাছের শাখা সেটাকে নিয়ে আমরা রুট স্টকের সাথে যখন যুক্ত করি তখন সেটাকে আমরা গ্রাফটিং বা কলম বলে থাকি। ইট হ্যাজ সেভারাল টাইপস, হুইপ এন্ড টাং গ্রাফটিং, যে এখানে জিব্বা কলম বলা হয়ে থাকে। আপার পার্ট অফ রুট স্টক এন্ড লোয়ার পার্ট অফ সিয়ন হ্যাজ টাং লাইক কাট। এখানে দেখা যায় যে আমরা রুট স্টকের যে উপরের অংশটা এই অংশটাকে আমরা একটা জিব্বার মতো কেটে নিই এবং যেটা আমরা সিয়ন বলে থাকি যে ব্রাঞ্চটাকে আমরা নিয়ে আসলাম উন্নত গাছের ব্রাঞ্চ সেটাকে আমরা সিয়ন বলে থাকি, সেটাকে এইভাবে কাটতে হবে যাতে দুইটা একইভাবে বা সুন্দরভাবে এখানে প্লেস হয়ে যায়, একটা আরেকটার সাথে সুন্দরভাবে যুক্ত হতে পারে সেই সিস্টেমে কাটতে হবে। এজ অফ রুট স্টক উইল বি 1 to 1.5 ইয়ার্স। সাধারণত রুট স্টকের বয়সটা 1 থেকে 1.5 বছর হতে হবে। ভিনিয়ার গ্রাফটিং। এজ অফ রুট স্টক ইজ জেনারেলি 1 to 1.5 ইয়ার্স। যে রুট স্টকের বয়সটা সাধারণত 1 থেকে 1.5 বছর হতে হবে। লিভস এন্ড ব্রাঞ্চেস অফ রুট স্টক আর রিমুভড, অর্থাৎ রুট স্টকের যে
শাখাগুলো আছে সেই শাখাগুলো সরিয়ে দিতে হবে। স্ল্যান্টিং কাট অফ রুট স্টক ইজ 50 to 20 সেন্টিমিটার। যে রুট স্টকের যে অংশটা সেটাকে একটু অ্যাঙ্গেল করে বা ঢালুভাবে কাটতে হবে 15 থেকে 20 সেন্টিমিটার। Pen cut of Sion is 3 to 4 centimeter at one side and 1 centimeter at other side. আর সিয়ন যেটি থাকবে সেই সিয়নের এক পাশে 3 থেকে 4 সেন্টিমিটার কাটতে হবে এবং অপর পাশে 1 সেন্টিমিটারের মতো কাটতে হবে। কাটিং পার্ট অফ সিয়ন is attached with cutting part of root stock by tape. টেপের সাহায্যে বা ফিতার সাহায্যে সিয়ন এবং রুট স্টকের কাটা অংশটা জোড়া দিয়ে দিতে হবে। আফটার গ্রোয়িং অফ লিভস এন্ড ব্রাঞ্চেস অফ সিয়ন আপার পার্ট অফ রুট স্টক ইজ কাট। অর্থাৎ যখন সিয়নের শাখা প্রশাখা তৈরি হয়ে যাবে তখন রুট স্টকের যে উপরের অংশ যেটা অবশিষ্ট থাকবে সেই অংশটা কেটে ফেলে দিতে হবে। Cleft grafting. Trunk of small plant and branch of large plant are grafted by this method. এখানে আমরা দেখি যে রুট স্টক যেটা আছে বা যে কাণ্ডটার সাথে আমরা যখন সিয়নটাকে যুক্ত করব, এখানে 1 to 4 সিয়ন is grafted with the trunk of root stock on the basis of diameter. এটার ডায়ামিটারটা যত বড় হবে তত আমরা এখানে বেশি পরিমাণে সিয়ন যুক্ত করতে পারবো। Other types of graftings are wedge grafting, saddle grafting, crown grafting, bar grafting. এখানে আরো অনেক ধরনের গ্রাফটিং পদ্ধতি রয়েছে। আমরা মূলত যেগুলা মেইন সেই মেইন গ্রাফটিং বা কলম পদ্ধতিগুলো এখানে আলোচনা করেছি। In arching, root stock is planted on top for 1 to 2 years. অর্থাৎ রুট স্টক হিসেবে যে গাছটা ব্যবহার করা হবে সেটা 1 থেকে 2 বছর একটা টপের মধ্যে চাষ করতে হবে বা লালন পালন করে নিতে হবে। 3 to 4 centimeter bark is removed from scion and root stock and attached by jute or thread. অর্থাৎ যেই অংশটাতে আমরা সিয়ন এবং রুট স্টককে যুক্ত করব সেই জায়গাটার বাকলটা কেটে নিতে হবে এবং সেই কাটা জায়গাটা উভয়ের কাটা জায়গাটা জুট বা থ্রেড দ্বারা সুতা দ্বারা বা পাট দ্বারা যুক্ত করে দিতে হবে। After some weeks scion is removed from the mother plant. এবং একটা সময় পরে দেখা যাবে যে সিয়নের যে নিচের অংশ যেটা আছে সেই অংশটা আমাদেরকে কেটে দিতে হবে, তখন সিয়নটা রুট স্টকের সাথে আলাদা হয়ে গেল বা রুট স্টক উদ্ভিদের সাথে যুক্ত হয়ে গেল। Asexual reproduction by spore. সাধারণত স্পোরের মাধ্যমে যে বংশবৃদ্ধিগুলা ঘটে সেটাকে আমরা অযৌন জনন বলে থাকি। Propagation without gamete is known as asexual reproduction. Spore is one kind of asexual reproductive cell. যে এখানে প্রপাগেশন যে গ্যামেট ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যদি যৌন জনন হয়ে থাকে সেটাকে আমরা অযৌন জনন বলে থাকি। এবং স্পোর হচ্ছে এক ধরনের asexual reproductive cell বলা হয়েছে। এক্সাম্পল হচ্ছে সার্কোস্পোরা, পেনিসিলিয়াম, ইয়েলোথ্রিক্স, মিউকর, এগুলো সবই হচ্ছে ছত্রাক জাতীয়। শৈবাল এবং ছত্রাকের মধ্যে মূলত আমরা স্পোর তৈরি হতে দেখি। স্পোর মে বি হোমোস্পোরাস অর হেটেরোস্পোরাস। সবগুলো স্পোর যদি একই আকৃতির হয় তাহলে সেগুলোকে আমরা হোমোস্পোরাস বলে থাকি, আর যদি ভিন্ন আকৃতির হয়ে থাকে তাহলে সেগুলোকে আমরা হেটেরোস্পোরাস বলে থাকি। নেক্সট আমরা আলোচনা করব সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন পদ্ধতি। সাচ রিপ্রোডাকশন ইজ ডান বাই দ্য মেটিং অফ মেল এন্ড ফিমেল গ্যামেট, অর্থাৎ পুং এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে যে বংশবৃদ্ধি ঘটে থাকে সেটাকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলে থাকি। ইট হ্যাজ টু টাইপস। One is isogamy, both male and female gametes are equal sized, for example mucor, Spirogyra, etc. অর্থাৎ যখন দেখা যায় যে পুং এবং স্ত্রী গ্যামেট একই আকৃতির হয় সেটাকে আমরা আইসোগামি পদ্ধতি বলে থাকি। হেটেরোগামি হচ্ছে মেল এন্ড ফিমেল গ্যামেটস আর ডিফারেন্ট ইন সাইজ এন্ড নেচার। যখন মেল এবং পুং এবং স্ত্রী গ্যামেট আলাদা আকৃতির হয়ে থাকে এবং তাদের প্রকৃতিও আলাদা হয় তখন সেটাকে আমরা হেটেরোগামি বলে থাকি। ইট হ্যাজ টু টাইপস। অ্যাম্ফিমিক্সিং or normal sexual reproduction, অর্থাৎ স্বাভাবিক প্রজনন পদ্ধতিকে আমরা যৌন জননকে আমরা অ্যাম্ফিমিক্সিস বলে থাকি। অ্যাপোমিক্সিস or abnormal sexual reproduction, আর অস্বাভাবিক যৌন জনন পদ্ধতিকে আমরা অ্যাপোমিক্সিস বলে থাকি। অ্যাম্ফিমিক্সিস যে পদ্ধতিটা, in this method embryo is produced by mating of male and female gamete. It is divided into two generations. যে যখন স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেটের মিলনের মাধ্যমে ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে জাইগোট, এবং জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে
সেটাকে আমরা অ্যাম্ফিমিক্সিস পদ্ধতি বলে থাকি। এটার মধ্যে দুইটা প্রজন্ম হতে পারে বা অনুক্রম হতে পারে। এটা হচ্ছে স্পোরোফাইটিক জেনারেশনস অর ডিপ্লয়েড জেনারেশনস, অর্থাৎ যেখানে কোষগুলোর মধ্যে দুই সেট ক্রোমোজোম থাকে, ডাবল ক্রোমোজোম থাকে, সেগুলোকে আমরা ডিপ্লয়েড জেনারেশন বা স্পোরোফাইটিক জেনারেশন বলে থাকি। এবং যাদের মধ্যে দেখা যায় যে গ্যামেটোফাইটিক এক সেট ক্রোমোজোম থাকে, সেটাকে আমরা হ্যাপ্লয়েড জেনারেশন বা গ্যামেটোফাইটিক জেনারেশন বলে থাকি। অ্যাপোমিক্সিস, অ্যাপো মিন্স এওয়ে, মিক্সিস মিন মিক্সিস, যে আমরা এটা বলেছি যে অস্বাভাবিক, অর্থাৎ ইন দিস মেথড এমব্রায়ো ইজ প্রোডিউসড ফ্রম ফিমেল গ্যামেট উইদাউট ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেক ছাড়াই যদি স্ত্রী গ্যামেট থেকে বংশধর তৈরি হয়ে থাকে বা এমব্রায়ো তৈরি হয়ে থাকে, ভ্রূণ তৈরি হয়ে থাকে, তখন সেটাকে আমরা অ্যাপোমিক্সিস পদ্ধতি বলে থাকি। ইট হ্যাজ সেভারাল টাইপস, এগুলো অনেকগুলো পদ্ধতি আছে, যেমন পার্থেনোজেনেসিস, এটা হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড হতে পারে, অ্যাপোগেমি, অ্যাপোস্পোরি এন্ড পলি এমব্রায়োনিক। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বলা হয়েছে যে এমব্রায়ো ইজ ক্রিয়েটেড ফ্রম নরমাল হ্যাপ্লয়েড, যদি হ্যাপ্লয়েড স্ত্রী গ্যামেট থেকে এমব্রায়ো সৃষ্টি হয় তাহলে সেটাকে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস বলা হয়, যেমন সোলানাম নিগ্রাম। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, এমব্রায়ো স্যাক ইজ ক্রিয়েটেড উইদাউট মিউসিস, যা দেখা যায় যে মিউসিস না হলে তো আর হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে না। যদি সরাসরি মিউসিস না হয়েই কোনো কোষ থেকে এমব্রায়ো ভ্রূণথলি তৈরি হয়ে থাকে, তখন দেখা যায় যে তার মধ্যে শুধু ডিপ্লয়েড কোষ থাকে। এই ধরনের ডিপ্লয়েড কোষ থেকে যখন ভ্রূণ তৈরি হবে তখন সেটাকে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস বলা হবে। এটা যে উদ্ভিদের মধ্যে দেখা যায় তার উদাহরণ হচ্ছে টেরাক্সাকাম অ্যালভিডাম। অ্যান্ড্রোজেনেসিস, এমব্রায়ো ইজ ক্রিয়েটেড ফ্রম মেল গ্যামেটস, অনেক সময় দেখা যায় যে পুং গ্যামেট থেকেও এমব্রায়ো বা ভ্রূণ সৃষ্টি হতে পারে, সেটাকে অ্যান্ড্রোজেনেসিস পদ্ধতি বলা হয়। এটা ক্রেপিস নিকোটিয়ানা উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই। অ্যাপোগেমি, embryo is created from synergids and antipodal cells of embryo sac other than egg, অর্থাৎ একটা ডিম্বকের মধ্যে দেখা যায় যে সহকারী কোষ থাকে বা প্রতিপাদক কোষ থাকে, এসব কোষ থেকে যদি ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে তখন সেটাকে আমরা অ্যাপোগেমি পদ্ধতি বলে থাকি। এটাও ইট হ্যাজ টু টাইপস, হ্যাপ্লয়েড অ্যাপোগেমি হতে পারে, ডিপ্লয়েড অ্যাপোগেমি হতে পারে। অর্থাৎ হ্যাপ্লয়েড কোষ থেকে হলে সেটাকে হ্যাপ্লয়েড অ্যাপোগেমি বলা হবে, ডিপ্লয়েড কোষ থেকে হলে সেটাকে ডিপ্লয়েড অ্যাপোগেমি বলা হবে। এটা আমরা ফার্ন, এলিয়াম, অ্যান্টিনারিয়া এই ধরনের উদ্ভিদের মধ্যে দেখতে পাই। অ্যাপোস্পোরিক গ্যামেটোফাইট is created from somatic cells of sporophyte, দেখা যায় যে মস এন্ড ফার্নের মধ্যে আমরা এগুলো দেখি যে সেখানে দেখা যায় যে দেহকোষ থেকে, স্পোরোফাইটের দেহকোষ থেকে যদি গ্যামেটোফাইট সৃষ্টি হয় বা ওই উদ্ভিদটি তৈরি হয় তখন সেটিকে আমরা অ্যাপোস্পোরি বলে থাকি। Polyembryo, sometimes more than one embryo are created from seeds of gymnosperms and angiosperms, কিছু কিছু নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের মধ্যে দেখা যায় যে একাধিক এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হতে পারে, তখন সেটাকে আমরা পলি এমব্রায়ো বা বহু ভ্রূণ বিশিষ্ট অবস্থা বলতে পারি। আমরা এই প্রজনন পদ্ধতি সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছি এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কেই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। যদি কোথাও কোনো অস্পষ্টতা থাকে সেটা কমেন্ট বক্সে লিখলে আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক এন্ড কমেন্ট।